আসসালামু আলাইকুম। সুপ্রিয় অষ্টম শ্রেণী শিক্ষার্থীরা, আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। প্যাটার্নের ষষ্ঠ পর্বে তোমাদের সবাইকে স্বাগতম। এই পর্বে আমরা আলোচনা করব অনুশীলনীর প্রশ্নগুলো নিয়ে। দেখো, এখানে রয়েছে বহু নির্বাচনী প্রশ্ন। 1 নাম্বার এমসিকিউটি হলো 3 ক্রমের ম্যাজিক বর্গ গঠন। আমরা তৃতীয় পর্বে 3 ক্রমের ম্যাজিক বর্গ, 4 ক্রমের ম্যাজিক বর্গ এবং 5 ক্রমের ম্যাজিক বর্গ কিভাবে সমাধান করতে হয় এই বিষয়ে আলোচনা করেছিলাম। তোমরা যারা এই পর্বগুলো দেখোনি তারা অবশ্যই এই পর্বগুলো দেখে আসবা। এখানে 1 নাম্বার অপশনে রয়েছে ম্যাজিক সংখ্যা হবে 15। 3 ক্রমের ম্যাজিক বর্গের ম্যাজিক সংখ্যাটা হবে 15। এই প্রশ্নটি সঠিক। এরপর 2 নাম্বার অপশনে রয়েছে কেন্দ্রের ছোট বর্গক্ষেত্রের সংখ্যাটি হবে 5। এই প্রশ্নটিও সঠিক। এরপর 3 নাম্বার প্রশ্নে বলা হয়েছে ক্ষুদ্র বর্গক্ষেত্রগুলোতে 1 থেকে 15 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলো বসানো হয়। চলো আমরা 3 ক্রমের ম্যাজিক বর্গ সম্পর্কে একটু ধারণা নিই। 3 ক্রমের ম্যাজিক বর্গ সমাধান করতে গেলে শুরুতে তোমাকে একটি বর্গক্ষেত্র নিতে হবে। এই বর্গক্ষেত্রটাকে দৈর্ঘ্য এবং প্রস্থ বরাবর সমান 3 ভাগে ভাগ করতে হবে। দেখো, এখানে আমরা দৈর্ঘ্য এবং প্রস্থ বরাবর 3 ভাগে ভাগ করলাম, ফলে এখানে আমরা টোটাল 9টি বর্গক্ষেত্র পেলাম। আমরা 9টি বর্গক্ষেত্র পেলাম। এই 9টি বর্গক্ষেত্রে আমরা 1 থেকে 9 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলো বসাবো, কিন্তু এইখানে কেন্দ্রে মাঝখানে যে ঘরটি রয়েছে এই ঘরটিতে আমরা প্রথমে 5 বসাবো। তাহলে আমি যদি 5 বসাই আর বাকি যে ঘরগুলো রয়েছে সেখানে 5 বাদে 1 থেকে 9 এর ভিতর যে সংখ্যাগুলো রয়েছে সেগুলো বসাবো। আমরা যদি দৈর্ঘ্য বরাবর, প্রস্থ বরাবর, কর্ণ বরাবর যে দিক দিয়ে যোগ করি না কেন যোগফলটা পাবো 15। সেজন্য 1 নাম্বার অপশনটি সঠিক আর 2 নাম্বার অপশনটি সঠিক, কারণ আমরা কেন্দ্রের ছোট ঘরটিতে কত বসিয়েছি? 5 বসিয়েছি। আর 3 নাম্বার অপশনে বলা হয়েছে ক্ষুদ্র বর্গগুলোতে 1 থেকে 15 পর্যন্ত স্বাভাবিক সংখ্যা বসানো হয়। এই প্রশ্নটি হচ্ছে ভুল, কারণ আমরা এই 9টি বর্গক্ষেত্রে স্বাভাবিক সংখ্যা 1 থেকে 9 পর্যন্ত বসাবো। সেজন্য এই প্রশ্নের উত্তর হবে 1 এবং 2, অর্থাৎ ক নাম্বার অপশনটি। এবার আমরা 2 নং প্রশ্নটি লক্ষ্য করি, নিচের কোন ফলাফলটি 9 দ্বারা বিভাজ্য? দেখো, এখানে যদি আমি যোগ করি 5-এর সাথে 7 যোগ করলে যোগফলটা হয় 5-এর সাথে 2 যোগ করলে যোগফলটা হয় 7, 5-এর সাথে 2 যোগ করলে যোগফলটা হয় 7। এখন 7কে তো আমি 9 দিয়ে ভাগ করতে পারবো না, সেজন্য এই ফলাফলটি 9 দ্বারা বিভাজ্য না। আমি যদি এই ফলাফলটি লক্ষ্য করি, ঘ নাম্বার ফলাফলটি, এখানে দেখো এখানে রয়েছে কত? এখানে রয়েছে 75। 75 থেকে 57 চলে গেলে আর তোমার থাকে কত? 18। এখন আমি 18কে 9 দিয়ে ভাগ করলে তাহলে কত জানি? 9 দ্বিগুণে কত? 18। তাহলে 18 থেকে 18 চলে গেলে আর থাকে 0। এই ফলাফলটি 9 দ্বারা বিভাজ্য, কারণ এইখানে ভাগশেষটি হচ্ছে 0। সেজন্য 2 নং প্রশ্নের উত্তর হবে ঘ নাম্বার। এরপর 3 নাম্বার প্রশ্নটি লক্ষ্য করো, এখানে বলা হয়েছে 9999 কোন বীজগাণিতিক রাশির শততম পদ? অর্থাৎ এই যে এখানে একটা ফলাফল দেওয়া আছে 9999, এই ফলাফলটি কোন বীজগাণিতিক রাশির শততম পদ? এখানে কর মানটা হবে 100। মনে রাখবা, এই প্রশ্নে কর মানটা হবে 100, কারণ এখানে শততম পদের কথা বলা হয়েছে। এবার আমি যদি ক নাম্বার অপশনটি একটু দেখি, এখানে ক নাম্বারে বলা হয়েছে 99 ক যোগ 1। দেখো, এখানে ক নাম্বারে বলা হয়েছে 99 ক যোগ 1। এখন আমি যদি বসাই 99 গুণ কর মান হচ্ছে 100 যোগ 1, তাহলে সমান সমান পাচ্ছি, এখানে পাচ্ছি 9900। আমি যদি 99 সাথে 100 গুণ করি 9900 যোগ 1 সমান সমান পাচ্ছি 9901। এখন এখানে আমাকে বলা হয়েছে শততম পদের ফলাফলটা বলা হয়েছিল 9999, সেজন্য এই অপশনটি কি নয়? সঠিক নয়। তাহলে ক নাম্বার অপশনটি কি নয়? সঠিক নয়। আমি যদি ঘ নাম্বার অপশনটি লক্ষ্য করি, এখানে বলা হয়েছে ক স্কয়ার মাইনাস 1। দেখো, এখানে বলা হয়েছে ক স্কয়ার মাইনাস 1। এবার যদি আমরা দেখি এইখানে কর মানটা কত? 100। তাহলে আমরা যদি 100-এর উপর স্কয়ার দিই মাইনাস 1, 100 স্কয়ারে কত হয়? 10,000। 10,000 মাইনাস কত? 1। আমি যদি 10,000 থেকে 1 বিয়োগ করি তাহলে ফলাফলটা দাঁড়ায় 99,999। সেজন্য এই প্রশ্নের উত্তর হবে আমাদের ঘ নাম্বারটি, ক স্কয়ার মাইনাস 1। তাহলে 9999 কোন বীজগাণিতিক রাশির শততম পদ? ক স্কয়ার
-1। এবার এখানে 4 নাম্বার প্রশ্নটি লক্ষ্য করো। 4 নাম্বার প্রশ্নে বলা হয়েছে ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল কত। ক সংখ্যক বলছে এখানে। ধরো আমি ক সংখ্যক বিজোড় সংখ্যা নিলাম। প্রথম দুইটি বিজোড় সংখ্যা যদি আমি যোগ করি 1 + 3 = হয় 4। এবার 4 এর পরিবর্তে আমি লিখতে পারি 2 স্কয়ার। 4 এর পরিবর্তে কত লেখা যায়? 2 স্কয়ার। এবার আমি যদি প্রথম তিনটি স্বাভাবিক সংখ্যা নিই 1 + 3 + 5, তাহলে দেখো এখানে ফলাফলটা দাঁড়ায় 9। 9 এর পরিবর্তে লিখতে পারি আমি 3 স্কয়ার। তাহলে এখানে বলা হয়েছে ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল কত। তাহলে যোগফলটা হবে ক স্কয়ার। যোগফলটা হবে কত? ক স্কয়ার। এবার 5 নাম্বার প্রশ্নটি লক্ষ্য করি। 5 নাম্বার প্রশ্নে কি বলা হয়েছে? 5 নাম্বার প্রশ্নে বলা হয়েছে 1 থেকে 100 এর মধ্যে কতটি সংখ্যাকে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল আকারে প্রকাশ করা যায়? এই উত্তরটি হবে 35টি। আমরা এগুলো 3 নাম্বার পর্বে আলোচনা করেছিলাম। এবার দেখো এখানে 5 নাম্বারে 6 নাম্বারের জন্য একটি উদ্দীপক দেয়া আছে। নিচের উদ্দীপকের আলোকে 6 এবং 7 নং প্রশ্নের উত্তর দাও। এটা একটা 3 ক্রমের ম্যাজিক বর্গ। আমরা 3 ক্রমের ম্যাজিক বর্গে 1 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলো বসাতাম, অর্থাৎ এখানে টোটাল সংখ্যা বসা যাবে 9টি। কিন্তু এখানে তারা সংখ্যাগুলো শুরু করছে 11 থেকে। তাহলে 11 থেকে তারা শুরু করছে, সর্বশেষ সংখ্যা বসাইছে তারা কত? 18। তাহলে এইখানে টোটাল 9টি বর্গক্ষেত্র আছে। এই 9টি বর্গক্ষেত্রে তারা 11 থেকে 18 পর্যন্ত সংখ্যাগুলো বসিয়েছে। এখন ক নাম্বার প্রশ্নে আমাদেরকে বলা হয়েছে ক চিহ্নিত স্থানে উপযুক্ত সংখ্যাটি বসাও। এখন আমি যদি এখানে সংখ্যাগুলো লক্ষ্য করি, এখানে একটি সংখ্যা কি আছে? স্কিপ করা আছে। 11 থেকে 18-এর ভিতর একটি সংখ্যা স্কিপ করা আছে, সেই সংখ্যাটি হচ্ছে 15। তাহলে ক নাম্বার ঘরে, অর্থাৎ যেই ঘরে ক রয়েছে সেই ঘরে সংখ্যাটি বসবে 15। আবার যদি লক্ষ্য করি ম্যাজিক বর্গটির ম্যাজিক সংখ্যা কত, আমি যদি দৈর্ঘ্য বরাবর, প্রস্থ বরাবর, রো বরাবর যে দিক দিয়ে যোগ করি না কেন, যোগফলটা কত দাঁড়ায় দেখো 16। 16-এর সাথে যদি আমি 11 যোগ করি তাহলে কত হয়? 27। 27-এর সাথে 18 যোগ করলে হয় 45। অর্থাৎ এই প্রশ্নের 7 নাম্বার প্রশ্নের উত্তরটি হবে ম্যাজিক সংখ্যাটি হচ্ছে তোমার কত? 45। ম্যাজিক সংখ্যাটি কত? 45। তুমি দৈর্ঘ্য বরাবর, প্রস্থ বরাবর, কর্ণ বরাবর যে দিক দিয়ে যোগ করো না কেন, তোমার যোগফলটা দাঁড়াবে কত? যোগফলটা দাঁড়াবে 45। এবার 8 নাম্বার প্রশ্নটি লক্ষ্য করো। এখানে বলা হয়েছে প্রথম 3টি বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল একটি কি? দেখো আমরা যদি লক্ষ্য করি প্রথম 3টি বিজোড় সংখ্যা 1 + 3 + 5, এদের যোগফলটা দাঁড়ায় 9। এখন 9কে আমি লিখতে পারি 3 স্কয়ার। তাহলে এখান থেকে খ নাম্বার অপশনে বলা হয়েছে পূর্ণবর্গ সংখ্যা। হ্যাঁ, 3 একটি কি সংখ্যা? পূর্ণবর্গ সংখ্যা, বা 9 একটি পূর্ণবর্গ সংখ্যা। এরপর বিজোড় সংখ্যা হবে এই যে 9 একটি কি সংখ্যা? বিজোড় সংখ্যা। সেজন্য আমাদের 2 নাম্বার অপশনটিও সঠিক। 3 নাম্বার অপশনে বলা হয়েছে মৌলিক সংখ্যা। এখন 9 তো মৌলিক সংখ্যা না, কারণ 9কে একাধিক সংখ্যা দিয়ে ভাগ করা যায়, সেজন্য 9 মৌলিক সংখ্যা না। তাহলে এই প্রশ্নের উত্তর হবে 1 এবং 2। তাহলে ক নাম্বার অপশনটা সঠিক। এবার আমরা 9 নাম্বার প্রশ্নটি লক্ষ্য করি। 9 নাম্বার প্রশ্নে বলা হয়েছে তালিকার পাশাপাশি 2টি পদের পার্থক্য বের করো এবং পরবর্তী 2টি সংখ্যা নির্ণয় করো। এখানে আমাদেরকে খ এবং খ 2টি প্রশ্ন দেয়া আছে। চলো আমরা এই প্রশ্নগুলো সমাধান করি। তাহলে এখানে শুরুতে রয়েছে ক নাম্বার প্রশ্নে বলা হয়েছে, দেখো আমরা যদি ক নাম্বার প্রশ্নটি লক্ষ্য করি, ক নাম্বার প্রশ্নে রয়েছে 7, 12, 17, 22, 27। এই প্রশ্নগুলো যদি আমরা সমাধান করতে চাই, এখানে আমরা যদি পাশাপাশি পার্থক্যটা লক্ষ্য করি, দেখো 7 থেকে 12 থেকে 7 চলে গেল আর থাকে 5, 17 থেকে 12 চলে গেল থাকে 5, 22 থেকে 17 চলে গেল থাকে 5, 27 থেকে তোমার 22 চলে গেল তাকে 5। তাহলে এখানে পাশাপাশি পার্থক্য হচ্ছে সব সময় 5। এখন তুমি যদি তালিকার পরবর্তী 2টি সংখ্যা বের করতে চাও, তাহলে 27-এর সাথে 5 যোগ করে দাও। তাহলে 27 + 5 = তুমি পাবে কত? 32। এবার তুমি যদি 32-এর সাথে 5 যোগ করো তাহলে তুমি পেয়ে যাচ্ছ কত? 37। তাহলে তালিকার পরবর্তী 2টি সংখ্যা হচ্ছে 32 এবং কত? 37। দেখো আমরা এই প্রশ্নটি কিভাবে সমাধান করেছি। আমরা তালিকার সংখ্যাগুলো পাশাপাশি বসিয়েছি, এবার পার্থক্যগুলো বের করেছি পরবর্তী সংখ্যা থেকে, অর্থাৎ পরবর্তী সংখ্যা থেকে আগের সংখ্যাটা বিয়োগ করেছি। আমি যদি 12 থেকে বিয়োগ করি, দেখো 12 থেকে যদি 7কে বিয়োগ করি তাহলে এখানে যোগফলটা দাঁড়ায়, অর্থাৎ বিয়োগফলটা দাঁড়ায় 5। এবার যদি আমি 17 থেকে 12কে বিয়োগ করি তাহলেও দাঁড়ায় কত? বিয়োগফল 5। 22 থেকে যদি 17কে বাদ দেওয়া হয় তাহলে বিয়োগফলটা দাঁড়ায় কত? 5। এবার যদি 27 থেকে 22কে বিয়োগ করো তুমি, তাহলে বিয়োগফলটা দাঁড়ায় তোমার কত? 5। তাহলে এখানে দেখা যায় প্রতিবার পার্থক্য
কত করে বাড়তেছে? 5 করে বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ প্রতিবার পার্থক্য হচ্ছে 5। অতএব পরবর্তী দুইটি সংখ্যা হবে, তুমি এই 27-এর সাথে 5 যোগ করে দাও, এখানে তালিকার পরবর্তী যেই সংখ্যাটি রয়েছে এটার সাথে তুমি পার্থক্যটা কি করে দাও? যোগ করে দাও, তাহলে পেয়ে যাচ্ছ 32। এবার 32-এর সাথে তুমি তালিকার পার্থক্যটা যোগ করে দাও, তাহলে তুমি পরবর্তী সংখ্যাটি পেয়ে যাবে। তাহলে পরবর্তী দুইটি সংখ্যা হচ্ছে, একটি হচ্ছে 32, অপরটি হচ্ছে কত? অপরটি হচ্ছে তোমার 37। এবার আমরা খ নাম্বার প্রশ্নটি সমাধান করি। খ নাম্বার প্রশ্নে বলা হয়েছে, দেখো এখানে শুরুতে রয়েছে 6, 17, 28, 29, 50। এবার যদি আমরা প্রতিবার পার্থক্যটি বের করি, এখন 17 থেকে তোমার 6 চলে গেলে আর থাকে কত? 11। এবার 28 থেকেও যদি তুমি কাকে বাদ দাও? 28 থেকে যদি 17কে বাদ দাও তাহলে পার্থক্য পাচ্ছ কত? 11। 39 থেকে তুমি যদি 28কে বাদ দাও তাহলে পার্থক্য পাচ্ছ 11। 50 থেকে 39কে বাদ দিলেও পার্থক্য পাচ্ছ কত? 11। তাহলে প্রতিবার এখানে 11 করে বৃদ্ধি পাচ্ছে। তালিকার পরবর্তী সংখ্যা তুমি বের করতে চাইলে 50-এর সাথে 11 যোগ করে দিবা, যোগ করে দিলে তোমার হয় 61। 61-র সাথে তুমি যদি কত যোগ করে দাও? 11 যোগ করে দাও, তাহলে তোমার পরবর্তী সংখ্যাটি হয় কত? 72। দেখো এই প্রশ্নটি আমরা কিভাবে সমাধান করতে পারি? তালিকার সংখ্যা সমূহ, আমরা তালিকার সংখ্যাগুলো লিখলাম, এরপর আমরা পার্থক্য বের করতেছি। পরের পদ থেকে আগের পদ বাদ দিয়েছি, পরের পদ থেকে আগের পদ যদি বাদ দিই তাহলে সবসময় ফলাফলটা দাঁড়ায় কত? 11। তাহলে এটাই হচ্ছে 11টাই হচ্ছে আমার পার্থক্য, অর্থাৎ প্রতিবার পার্থক্য হলো 11। এবার আমি যদি পরবর্তী দুইটি সংখ্যা বের করতে চাই তাহলে এখানে পরবর্তী সংখ্যাটি ছিল কত? 50। এবার আমি 50-এর সাথে 11 যোগ করে দিব, যোগফল দাঁড়ায় 61। এবার 61-এর সাথে 11 যোগ করে দিলে যোগফলটা দাঁড়ায় 72। এইভাবে আমরা ক এবং খ প্রশ্ন দুটি কি করতে পারি? সমাধান করতে পারি। এবার আমরা 10 নাম্বার প্রশ্নটি সমাধান করব। 10 নাম্বার প্রশ্নে বলা হয়েছে, নিচের প্যাটার্নগুলোর মধ্যে কোনো মিল আছে, অর্থাৎ এখানে কোনো মিল আছে কিনা প্রতিটি তালিকার পরবর্তী সংখ্যা বের করো। তোমাকে প্রথমে মিল আছে কিনা সেটা বের করা লাগবে, এরপর তালিকার পরবর্তী সংখ্যা কি করা লাগবে? বের করা লাগবে। আমরা যদি ক নাম্বার প্রশ্নটি লক্ষ্য করি, এখানে প্রথম পদ হচ্ছে 1, দ্বিতীয় পদ 1, তৃতীয় পদ হচ্ছে 2, 3, 5, 8, 13। এবার প্রদত্ত তালিকাটি যদি আমরা লক্ষ্য করি, এখানে খ নাম্বারে যে তালিকাটি দেওয়া আছে তালিকাটা আমরা লিখলাম। এবার যদি আমরা পার্থক্যটা বাইর করতে চাই, পরবর্তী সংখ্যা হচ্ছে 1, 1 থেকে 1 চলে গেলে আর থাকে 0। আমি যদি 2 থেকে 1কে বাদ দিই তাহলে দাঁড়ায় 1। 3 থেকে যদি আমি 2কে বাদ দিই তাহলে দাঁড়ায় 1। আমি যদি 5 থেকে 3কে বাদ দিই তাহলে দাঁড়ায় কত? 2। এবার 8 থেকে 5কে বাদ দিলে দাঁড়ায় 3। 13 থেকে আমি যদি 8কে বাদ দিই তাহলে পার্থক্য দাঁড়ায় কত? পার্থক্য দাঁড়ায় 5। এবার যদি আমরা এখানে লক্ষ্য করি তাহলে পার্থক্য হচ্ছে একবার 0, দুইবার 1, একবার হচ্ছে 2, 3, 5, এগুলো এখানকার পার্থক্য। এবার যদি আমরা লক্ষ্য করি, এখানে আমরা যদি তালিকার প্রথম দুটি সংখ্যা যোগ করি, 1 যোগ 1, প্রথম দুটি সংখ্যা যোগ করলে আমরা তৃতীয় সংখ্যাটি পাচ্ছি। এবার যদি আমি তালিকার পূর্ববর্তী দুটি সংখ্যা যোগ করি, অর্থাৎ 1 যোগ 2 সমান সমান পাচ্ছি কত? 3। এবার যদি আমি 2 এর সাথে 3কে যোগ করি তাহলে পাচ্ছি কত? 5। লক্ষ্য করলে দেখা যায় এখানে পূর্ববর্তী দুইটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যাটির সমান। সুতরাং এটি একটি ফিবোনাক্কি বা ফিবোনাচ্চি অনুক্রম। ফিবোনাক্কিও বলা যাবে অথবা ফিবোনাচ্চিও বলা যাবে। তাহলে এখানে মিলটা হচ্ছে প্যাটার্নটিতে প্রথম দুইটি সংখ্যা একই, পার্থক্যের সিরিয়াল ও প্যাটার্নের অনুরূপ এবং পরপর দুটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যার সমান। এটাই হচ্ছে মূলত এখানকার মিল। অর্থাৎ আমি যদি 1-এর সাথে 2কে যোগ করি তাহলে পাচ্ছি কত? 3কে। এবার যদি আমি 2-এর সাথে 3কে যোগ করি তাহলে পাবো কাকে? পরবর্তী সংখ্যা 5কে। অতএব তালিকার পরের সংখ্যাটি হবে, তাহলে 8-এর সাথে তুমি কাকে যোগ করবা? 8-এর সাথে তুমি 13কে যোগ করো, তাহলে যোগফলটা পেয়ে যাচ্ছে কত? 21। 21টাই হচ্ছে এই প্যাটার্নটির পরবর্তী সংখ্যা। এবার আমরা খ নাম্বার প্রশ্নটি লক্ষ্য করি। খ নাম্বার প্রশ্নে বলা হয়েছে 4, 4, 5, 6, 8, 11। তালিকার প্রদত্ত সংখ্যাগুলো লক্ষ্য করো, এখানে সংখ্যাগুলো আমরা লিখলাম। এবার যদি আমরা পার্থক্যটা বের করতে চাই তাহলে 4 থেকে 4 গেলে আর থাকে কত? তোমার 0। 5 থেকে 4 গেলে আর থাকে 1। 6 থেকে 5 গেলে আর থাকে 1। 8 থেকে 6 গেলে আর থাকে 2। 11 থেকে তুমি যদি 8কে বিয়োগ করো তাহলে আর থাকে কত? 3। এটাই হচ্ছে পার্থক্য। আমরা এখানে পার্থক্যটা লিখে নিলাম। এরপর এখন যদি আমরা লক্ষ্য করি, প্যাটার্নটির প্রথম দুটি সংখ্যা একই, প্রথম দুটি সংখ্যা কি? একই। সংখ্যাগুলোর পার্থক্যের যে সিরিয়াল তাতে পরপর দুটি সংখ্যার যোগফল তৃতীয় সংখ্যার সমান। অর্থাৎ এই প্যাটার্নটির পরপর যদি আমরা কয়টি সংখ্যা যোগ করি? পরপর যদি আমরা দুইটি সংখ্যা যোগ করি, পরপর আমরা যদি দুইটি সংখ্যা যোগ করি, যেমন এই যে দুইটি সংখ্যা যোগ করলাম, এই দুইটি সংখ্যা যদি আমরা যোগ করি
তাহলে পরপর দুইটি সংখ্যাগুলোর পার্থক্য যে সিরিয়াল তাতে পরপর দুইটি সংখ্যার যোগফল তৃতীয় সংখ্যার সমান। সেজন্য এখানে বলা হয়েছে এই অনুযায়ী পরবর্তী সংখ্যাটি হবে 5-এর 3-এর সাথে যদি আমি কাকে যোগ করি, 3-এর সাথে যদি 2-কে যোগ করি, তাহলে যোগফলটা দাঁড়ায় কত? 5। যোগফলটা দাঁড়ায় 5। সুতরাং তালিকার পরের সংখ্যাটি হবে 15 যোগ কত? 5 যোগ 1 সমান সমান দাঁড়ায় কত? 16। সমান সমান দাঁড়ায় 16। এইভাবে আমরা 10 নম্বর প্রশ্নের ক এবং ক এই প্রশ্ন দুটি সমাধান করতে পারি। এবার আমরা সমাধান করব অনুশীলনীর সৃজনশীল প্রশ্নগুলো। 11 নং প্রশ্নটি লক্ষ্য করো। 11 নং প্রশ্নে বলা হয়েছে নিচের জ্যামিতিক চিত্রগুলো কাটি দিয়ে তৈরি করা হয়েছে। এখানে কতগুলো জ্যামিতিক চিত্র দেয়া আছে, এই জ্যামিতিক চিত্রগুলো কাটি দিয়ে তৈরি করা হয়েছে। ক নাম্বার প্রশ্নে বলা হয়েছে কাটির সংখ্যার তালিকা তৈরি করো। খ নাম্বার প্রশ্নে বলা হয়েছে তালিকার পরবর্তী সংখ্যাটি কিভাবে বের করবে তা ব্যাখ্যা করো। ঘ নাম্বার প্রশ্নে বলা হয়েছে কাটি দিয়ে পরবর্তী চিত্রটি তৈরি করো এবং তোমার উত্তর যাচাই করো। চলো আমরা 11 নং প্রশ্নটি সমাধান করি। এখানে ক নাম্বার প্রশ্ন বলা হয়েছে কাটির সংখ্যার তালিকা তৈরি করো। আমরা যদি কাটির সংখ্যার তালিকা তৈরি করি তাহলে দেখো প্রথম চিত্রে এখানে আমরা 3টা চিত্র পেয়েছিলাম। আমরা একটা বক্স বানিয়েছি, এই বক্সের মধ্যে প্রথম চিত্র আমরা লিখেছি প্রথম চিত্র, এরপর লিখেছি আমরা দ্বিতীয় চিত্র, এরপর লিখেছি তৃতীয় চিত্র। তাহলে প্রথম চিত্রে কাঠির সংখ্যা ছিল কয়টি? 1টি, 2টি, 3টি, 4টি। তাহলে প্রথম চিত্রে কাঠির সংখ্যা পাচ্ছি 4টি, দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা পাচ্ছি 1 2 3 4 5 6 7। দ্বিতীয় চিত্রে পাচ্ছি 7টি, তৃতীয় চিত্রে পাচ্ছি 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে তৃতীয় চিত্রে আমরা কাঠির সংখ্যা পাচ্ছি 10টি। তাহলে প্রথম চিত্রে কাঠির সংখ্যা পেয়েছি 4টি, দ্বিতীয় চিত্রে 7টি, তৃতীয় চিত্রে 10টি। এটাই হচ্ছে আমাদের ক নাম্বার প্রশ্নের উত্তর। এবার খ নাম্বার প্রশ্নটি লক্ষ্য করো। ক নাম্বার প্রশ্নে বলা হয়েছে তালিকার পরবর্তী সংখ্যাটি কিভাবে বের করবে তা ব্যাখ্যা করো। তাহলে আমরা প্রথম চিত্রে কাঠি পেয়েছিলাম 4টি, দ্বিতীয় চিত্রে 7টি, তৃতীয় চিত্রে 10টি। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? দেখো কাঠির সংখ্যাগুলোর দিকে লক্ষ্য করলে পাই কাঠির সংখ্যা প্রতিবার 3 করে বাড়ছে, অর্থাৎ 3 করে বৃদ্ধি পাচ্ছে। যেমন প্রথম চিত্রে কাঠি ছিল 4টি, দ্বিতীয় চিত্রে 7টি, তৃতীয় চিত্রে 10টি। এবার যদি এখানে আমরা পার্থক্যটা বের করি তাহলে এখানে পাচ্ছি কত? 3, এখানে পাচ্ছি 10 থেকে 7 গেলে 3, তাহলে প্রতিবার 3 করে বাড়ছে বা বৃদ্ধি পাচ্ছে। সুতরাং 3 যোগ করলেই পরবর্তী সংখ্যাটি পাওয়া যাবে। এখন আমি যদি 3 যোগ করি তাহলে 10-এর সাথে আমি যদি 3 যোগ করি তাহলে পরবর্তী সংখ্যাটি পাবো। তাহলে পরবর্তী সংখ্যাটি হচ্ছে আমার 13। এটাই হচ্ছে আমার খ নাম্বার প্রশ্নের উত্তর। এবার গ নাম্বার প্রশ্নটি লক্ষ্য করো। কাঠি দিয়ে পরবর্তী চিত্রটি তৈরি করো এবং তোমার উত্তর যাচাই করো। তাহলে কাঠি দিয়ে পরবর্তী চিত্রটি তৈরি করতে বলছে। এখন প্রথম চিত্রে কাঠি ছিল কয়টি? দেখো প্রথম চিত্রে কাঠি ছিল 4টি, দ্বিতীয় চিত্রে কাঠি ছিল তোমার 7টি, তৃতীয় চিত্রে কাঠি পেয়েছি আমরা 10টি এবং চতুর্থ চিত্রে কাঠি পেয়েছি আমরা 13টি। এবার 13 দিয়ে আমাদের একটা চতুর্থ চিত্র তৈরি করতে হবে। তাহলে দেখো পরবর্তী চিত্রটি হবে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। তাহলে চতুর্থ চিত্রে কাঠির সংখ্যা হবে 13টি। এখানে কাঠির সংখ্যা 13টি। আবার ক হতে পাই তালিকার পরবর্তী সংখ্যা হবে কত? ক আমরা পেয়েছিলাম 13। তাহলে উত্তরের সত্যতা, এটাই হলো তোমার উত্তরের সত্যতা যাচাই করা হলো। এভাবে আমরা মূলত 11 নং প্রশ্নটি সমাধান করতে পারি। চলো আমরা এবার 12 নম্বর প্রশ্নটি দেখি। 12 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? 12 নম্বর প্রশ্নে বলা হয়েছে দিয়াশলাইয়ের কাঠি দিয়ে নিচের ত্রিভুজগুলোর প্যাটার্ন তৈরি করা হয়েছে। এখানে দিয়াশলাইয়ের কাঠি দিয়ে দেখো প্রথম চিত্রে কাঠি রয়েছে 1 2 3। তাহলে প্রথম চিত্রে কাঠি রয়েছে 3টি, দ্বিতীয় চিত্রে কাঠি রয়েছে 1 2 3 4 5। তাহলে দ্বিতীয় চিত্রে কাঠি রয়েছে 5টি, তৃতীয় চিত্রে কাঠি রয়েছে 1 2 3 4 5 6 7। তাহলে তৃতীয় চিত্রে কাঠি রয়েছে 7টি। এবার এখানে ক নাম্বার প্রশ্নে বলা হয়েছে চতুর্থ চিত্রে দিয়াশলাইয়ের কাঠির সংখ্যা বের করো। আমরা ক নাম্বার প্রশ্নটি সমাধান করি। চতুর্থ চিত্রে কাঠির সংখ্যা দিয়ে আমাকে একটা চতুর্থ চিত্র তৈরি করতে বলছে। তাহলে প্রথম চিত্রে আমরা কাঠি পেয়েছিলাম কয়টি? 3টি, দ্বিতীয় চিত্রে কাঠি পেয়েছিলাম 5টি, তৃতীয় চিত্রে কাঠি পেয়েছিলাম 7টি। দেখা যায় এখানে প্রতিবার 2 করে বৃদ্ধি পাচ্ছে।
তাহলে প্রতিবার অর্থাৎ পাশাপাশি পার্থক্যটা হচ্ছে 2। তাহলে পাশাপাশি পার্থক্য যদি 2 হয় তাহলে পরবর্তী চিত্র যেটা চতুর্থ চিত্র হবে, চতুর্থ চিত্রে কাঠির সংখ্যা কত হবে এটা আগে আমাকে বের করতে হবে। তাহলে এখানে পরবর্তী সংখ্যাটা হচ্ছে 7, পার্থক্য হচ্ছে 2। তাহলে আমি যদি লিখি এখান থেকে 9, তাহলে চতুর্থ চিত্রে কাঠির সংখ্যা হবে 9টি। দেখো আমি চতুর্থ চিত্রটি অঙ্কন করেছি। 1 2 3 4 5 6 7 8 9। এভাবে আমরা চতুর্থ চিত্রটি তৈরি করতে পারি। তাহলে চতুর্থ প্যাটার্নে দিয়াশলের মোট কাঠির সংখ্যা হবে 9টি। এটাই হচ্ছে আমার ক নাম্বার প্রশ্নের উত্তর। এবার ক নাম্বার প্রশ্নটি লক্ষ্য করো, প্যাটার্নটির পরবর্তী সংখ্যাটি কিভাবে বের করবে তা ব্যাখ্যা করো। তাহলে প্যাটার্নটির পরবর্তী সংখ্যাটা আমরা কিভাবে বের করতে পারি, দেখো প্রথম চিত্রে কাঠি পেয়েছিলাম 3টি, দ্বিতীয় চিত্রে কাঠি পেয়েছিলাম 7টি, তৃতীয় চিত্রে কাঠি পেয়েছিলাম আমরা 7টি। প্রথম চিত্রে 3টি, দ্বিতীয় চিত্রে 5টি, তৃতীয় চিত্রে 7টি এবং চতুর্থ চিত্রে কাঠির সংখ্যা পেয়েছি 9টি। এবার প্রতিবার এখানে আমরা যদি পার্থক্যটা বের করি, দেখো এখানে প্রথম চিত্রে কাঠি হচ্ছে কয়টি, 3টি, দ্বিতীয় চিত্রে 5টি, তৃতীয় চিত্রে 7টি, চতুর্থ চিত্রে 9টি। এখানে আমি যদি প্রতিবার পার্থক্যটা বের করি 2 করে কত বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ প্রতিবার পার্থক্য পাচ্ছি 2। আমি যদি 5 থেকে 3কে বিয়োগ করি তাহলে পাই 2। আমি যদি 7 থেকে 5কে বিয়োগ করি তাহলে পাচ্ছি 3। আমি যদি 9 থেকে 7কে বিয়োগ করি তাহলেও পাচ্ছি কত 2। এবার আমরা যদি লক্ষ্য করি এখানে বারবার কত করে বৃদ্ধি পাচ্ছে, 2 করে বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ পাশাপাশি পার্থক্যটা পাচ্ছি 2। তাহলে আমরা যে কোনো বীজগাণিতিক রাশির যে কোনো প্যাটার্নের বীজগাণিতিক রাশি নির্ণয় সূত্র কি শিখছিলাম, সূত্র শিখছিলাম আমরা পার্থক্য গুণ ক যোগ প্রথম পদ মাইনাস পার্থক্য। তাহলে দেখো এইখানে আমার পার্থক্যটা হচ্ছে 2 ইন্টু ক যোগ প্রথম পদ হচ্ছে 3 মাইনাস পার্থক্য হচ্ছে 2। তাহলে এখান থেকে আমরা যদি 2 এর সাথে ক কে গুণ করি তাহলে পাচ্ছি কত 2 ক। তাহলে এখানে পাচ্ছি আমরা 2 ক যোগ 3 থেকে 2 চলে গেলে 8 থেকে 1। এটাই হচ্ছে এই প্যাটার্নটির বীজগাণিতিক রাশি। তাহলে প্রতিবার কাঠির সংখ্যা 2 ক যোগ 1 আকারে হয়, অতএব ক এর মান 4 বসিয়ে পরবর্তী সংখ্যাটি বের করতে হবে। আমি যদি পরবর্তী সংখ্যাটি বের করতে চাই তাহলে পরবর্তী সংখ্যাতে এখানে কত বসা লাগবে, আমাকে ক এর মানটা বসানো লাগবে 4। এভাবে আমরা মূলত খ নাম্বার প্রশ্নটি সমাধান করতে পারি। এবার আমরা গ নাম্বার প্রশ্নটি লক্ষ্য করি। গ নাম্বার প্রশ্নে বলা হয়েছে শততম প্যাটার্ন তৈরি করতে কতগুলো দিয়াশলাইয়ের প্রয়োজন হবে, অর্থাৎ এখানে মোট দিয়াশলাইয়ের সংখ্যাটা বের করা লাগবে। দেখো শততম প্যাটার্ন তৈরি করতে, অর্থাৎ এখানে আমি যদি শততম প্যাটার্ন তৈরি করতে চাই তাহলে আমি বীজগাণিতিক রাশি পেয়েছিলাম কত 2 ক যোগ 1, এটা হচ্ছে বীজগাণিতিক রাশি। তাহলে শততম মানই হচ্ছে ক এর মান হবে 100। তাহলে আমি যদি এখানে ক এর মান 100 বসাই, এখানে যদি 100 বসাই 100 যোগ 1, তাহলে এখান থেকে 100 এর সাথে 2 গুণ করলে হয় 200 যোগ 1 সমান সমান হয় 201। তাহলে শততম প্যাটার্ন তৈরি করতে আমার মোট কাঠির সংখ্যা লাগবে কয়টি, 201টি। তাহলে আমরা লিখতে পারি শততম প্যাটার্ন তৈরিতে প্রয়োজনীয় কাঠির সংখ্যা আমরা বীজগাণিতিক রাশি পেয়েছিলাম 2 ক যোগ 1। তাহলে এখানে আমরা যদি মান বসাই, কর মান বসাবো শততম যেহেতু 100, তাহলে 200 2 এর সাথে গুণ করলে হয় 200 যোগ 1 সমান সমান 201টি। তাহলে শততম প্যাটার্ন তৈরি করতে আমার মোট কাঠি লাগবে কয়টি, 201টি। চলো এবার আমরা পরবর্তী প্রশ্নটি সমাধান করি। পরবর্তী 13 নম্বর প্রশ্নে বলা হয়েছে এখানে একটা অনুক্রম দেয়া আছে, অনুক্রমটি লক্ষ্য করো। প্রথম পদ হচ্ছে 5, দ্বিতীয় পদ 13, তৃতীয় পদ 21, চতুর্থ পদ 29 এবং পঞ্চম পদ হচ্ছে 37। খ নাম্বার প্রশ্নে বলা হয়েছে 29 ও 37কে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টিরূপে প্রকাশ করো। এখানে 29 এবং 37কে দুইটি বর্গের সমষ্টিরূপে প্রকাশ করতে বলা হয়েছে। এই প্রশ্নটা আমরা সমাধান করি। দেখো 29 ও 37কে দুইটি বর্গের সমষ্টিরূপে প্রকাশ করা হলো। এখন 29 সমান লিখতে পারি আমরা 25 যোগ 4, তাহলে 25-এর পরিবর্তে লিখতে পারি আমরা 5 স্কয়ার, আর 4 এর পরিবর্তে লিখতে পারি আমরা 2 স্কয়ার। 37 আমরা লিখতে পারি 36 যোগ 1। আমাকে মনে রাখতে হবে এখানে দুইটা বর্গমূলীয় সংখ্যা আনতে হবে অথবা একটা বর্গমূলীয় সংখ্যা আনতে হবে, তার পাশাপাশি 1কে আনা লাগবে। তাহলে এখানে আমি এনেছি কত 36 যোগ 1 37। তাহলে 36-এর পরিবর্তে লিখতে পারি আমি কত 6 স্কয়ার, আর 1 এর পরিবর্তে 1 স্কয়ার লেখা যায়, কারণ 1 এর উপর তুমি পাওয়ার যতই দাও না কেন তার মান হবে কত 1। তুমি যদি 1 এর উপর পাওয়ার 100 দাও তার মান হবে কত 1, সেজন্য আমরা 1 স্কয়ারে কত পাই 1। এভাবে আমরা
29 এবং 37কে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে পারি। এবার খ নাম্বার প্রশ্নটি লক্ষ্য করো, তালিকার পরবর্তী 4টি সংখ্যা নির্ণয় করো। তাহলে তালিকার পরবর্তী 4টি সংখ্যা নির্ণয় করি, চলো। তালিকার সংখ্যাগুলো আমরা লিখলাম 5, 5, 13, 21, 29, আরেকটা হচ্ছে 37। এখানে প্রতিবার পার্থক্যটা যদি বের করি, 13 থেকে 5 চলে গেলে আর থাকে 8, 21 থেকে 13 চলে গেলে আর থাকে 8, 29 থেকে 21 চলে গেলে আর থাকে 8, 37 থেকে 29 চলে গেলে আর থাকে 8। তাহলে এখানে পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য হচ্ছে 8। যেহেতু পরবর্তী সংখ্যাটি পূর্ববর্তী সংখ্যা হতে 8 করে বৃদ্ধি পায়, সুতরাং তালিকার পরবর্তী সংখ্যাটি হবে, আমি যদি এখানে তালিকার পরবর্তী 4টি সংখ্যা বের করতে চাই, তাহলে 37, 37-এর সাথে 8 যোগ করব, 37-এর সাথে 8 যোগ করলে হয় 45। এবার আমি 45-এর সাথে 8 যোগ করব, 8 যোগ করলে হয় 53। এবার 53-এর সাথে 8 যোগ করব, 8 যোগ করলে হয় 61। 61-র সাথে যদি 8 যোগ করি তাহলে হয় 69। এইভাবে আমরা তালিকার পরবর্তী 4টি সংখ্যা নির্ণয় করতে পারি। তালিকার পরবর্তী 4টি সংখ্যা যথাক্রমে হচ্ছে কত কত, এগুলো হচ্ছে 45, 53, 61 এবং 69। এটাই হচ্ছে আমার খ নাম্বার প্রশ্নের উত্তর। এবার আমরা গ নাম্বার প্রশ্নটি সমাধান করব। গ নাম্বার প্রশ্নে বলা হয়েছে তালিকার প্রথম 50টি সংখ্যার সমষ্টি নির্ণয় করো। সমষ্টি মানে হচ্ছে আমরা সমষ্টির সূত্র শিখছিলাম, কি শিখছিলাম, প্রথম পদ যোগ শেষ পদ ডিভাইডেড বাই 2 ইন্টু পদ সংখ্যা। এই সূত্রের সাহায্যে আমরা তালিকার 50টি পদ নির্ণয় করতে পারি। এবার আমরা গ নাম্বার প্রশ্নটি লক্ষ্য করি। এখানে প্রথম সংখ্যা পেয়েছিলাম আমরা কত, প্রথম সংখ্যা পেয়েছিলাম আমরা 5। তাহলে আমরা লিখতে পারি 5, তাহলে 8 গুণ 1 মাইনাস 3 সমান সমান কত হয়, 8 একে 8, 8 এর থেকে 3 চলে গেলে আর থাকে কত 5। এবার 13 আমরা লিখতে পারি 8 দুগুণে 16, অর্থাৎ 2 দিয়ে লিখতে পারি, মাইনাস কত 3 সমান সমান পাই কত 13। একইভাবে 21, এটা একটু তোমাদের কি লাগতে পারে, কষ্ট লাগতে পারে, এটা একটু বোঝার ট্রাই করো। এখানে আমি যদি 21কে মিলাতে চাই, 3 8 কত 24, তাহলে 24 থেকে 3 বাদ দিলে কত হয়, 24 থেকে 3 বাদ দিলে হয় 21। দেখা যায় প্রতিবার সংখ্যাগুলো 8 ক মাইনাস 3 আকারে পাওয়া যাচ্ছে। তাহলে 50তম প্যাটার্নের কাঠির সংখ্যা যদি বের করতে চাই, তাহলে খর মানটা হবে 50। তাহলে 8 গুণ 50 মাইনাস 3, তাহলে 50-এর সাথে 8 গুণ করলে হয় 400, 400 থেকে 3 বাদ দিলে হয় 300 কত 397। তাহলে পদ সংখ্যা পাচ্ছি কত, এখানে পদ সংখ্যাটা পাচ্ছি কত 50। তাহলে সমষ্টিটা কি হবে, প্রথম পদ যোগ শেষ পদ ডিভাইডেড বাই 2 ইন্টু পদ সংখ্যা। তাহলে এখানে যদি আমি প্রথম পদ বের করি, প্রথম পদ কত পেয়েছিলাম 5 এবং শেষ পদ কত পেয়েছি 397, আর ডিভাইডেড বাই 2 ইন্টু পদ সংখ্যা হচ্ছে 50। এবার আমি যদি 2 দিয়ে 50কে কাটি, এদিকে দেখো একটু, 5 যোগ 397 গুণ 50 ডিভাইডেড বাই 2। এবার এই 2 দিয়ে যদি 50কে কাটি, তাহলে এখানে থাকে কত, এখানে থাকে 25। এবার 25-এর সাথে এই সংখ্যাটির যোগফলটি কি হবে, গুণ হবে। তাহলে আমি যদি 397 এর সাথে 5 যোগ করি, তাহলে হয় 402। এবার 402কে 25 দিয়ে গুণ করলে টোটাল হয় 10,050। এটি হচ্ছে আমার গ নাম্বার প্রশ্নের সমাধান। তোমরা যারা আমাদের এই ক্লাসগুলো দেখতেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানে শেষ করলাম। তোমরা যারা আমাদের ক্লাসগুলো ইউটিউব থেকে দেখতেছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা, আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে দিবা। এই পর্বটি দেখার জন্য তোমাদেরকে আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।